Law Insight Law, protecting your rights with integrity. এলএলবি প্রথম বর্ষের রাজস্ব আইন পরীক্ষাটি আমাদের পরবর্তী পরীক্ষা। তো এই পরীক্ষার টিকা অংশের কিছু গুরুত্বপূর্ণ টিকা নিয়ে আলোচনা করা হয়েছে, যে টিকাগুলো এবারের পরীক্ষায় অবশ্যই আসতে পারে। প্রথম টিকাটা হচ্ছে কর বছর ও পূর্ববর্তী বছর। কর বছর বলতে সেই বছরকে বোঝায় যে বছরের পূর্ববর্তী বছর অর্জিত আয়ের উপর কর নির্ধারণ, মূল্যায়ন ও পরিশোধ করা হয়। বাংলাদেশে সাধারণত কর বছর 1 জুলাই থেকে 30 জুন পর্যন্ত গণনা করা হয়। উদাহরণ, পূর্ববর্তী বছর যদি 1 জুলাই 2023 হতে 30 জুন 2024, তাহলে ওই আয় কর নির্ধারিত হবে 1 জুলাই 2024 হতে 30 জুন 2025 কর বছরে। পূর্ববর্তী বছর হলো সেই বছর যে বছরে করযোগ্য আয় অর্জিত বা সঞ্চিত হয়। এই আয়ের উপর কর পরবর্তী কর বছর আরোপ করা হয়। উদাহরণ, 1 জুলাই 2023 হতে 30 জুন 2024 পর্যন্ত অর্জিত আয় হলো পূর্ববর্তী বছরের আয়। কর বছর ও পূর্ববর্তী বছরের পার্থক্য: পূর্ববর্তী বছর হচ্ছে আয় অর্জনের বছর, কর বছর হচ্ছে আয় মূল্যায়নের বছর। পূর্ববর্তী বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন, আর আয় বছর হচ্ছে 1 জুলাই থেকে 30 জুন। পরবর্তী জুলাই থেকে 30 জুন। পূর্ববর্তী বছরের উদ্দেশ্য হচ্ছে আয় সৃষ্টি করা, কর বছরের উদ্দেশ্য হচ্ছে কর নির্ধারণ ও আদায়। খেলাপি করদাতা: রাষ্ট্রের রাজস্ব ব্যবস্থায় মূল ভিত্তি হলো কর আদায়। করদাতা আইনগত দায়িত্ব অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না হলে রাষ্ট্রের রাজস্ব ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় রাজস্ব আইনে কর পরিশোধে ব্যর্থ করদাতাকে খেলাপি করদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন আইনগত ব্যবস্থা বিধান রাখা হয়েছে। যে করদাতা নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধে ব্যর্থ হন অথবা কর নির্ধারণ সত্ত্বেও সম্পূর্ণ বা আংশিক কর পরিশোধ করেন না, তাকে খেলাপি করদাতা বলা হয়। কখন করদাতা খেলাপি হিসাবে গণ্য হয়? নিম্নলিখিত ক্ষেত্রে একজন করদাতা খেলাপি হিসাবে বিবেচিত হন: নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে, কর নির্ধারণ হওয়ার পর নির্ধারিত সময়ের কর পরিশোধ না করলে, কিস্তিতে কর পরিশোধের শর্ত ভঙ্গ করলে, জরিমানা বা অতিরিক্ত কর পরিশোধ না করলে। খেলাপি করদাতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা: রাজস্ব আইন অনুযায়ী খেলাপি করদাতার বিরুদ্ধে জরিমানা আরোপ, অতিরিক্ত কর, সারচার্জ ধার্য, ব্যাংক হিসাব জব্দ, সম্পত্তি কর ও নিলাম, বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা, মামলা দায়ের করা যেতে পারে। প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর: রাষ্ট্রের রাজস্ব আয়ের প্রধান উৎস হলো কর। কর মূলত দুই প্রকার: প্রত্যক্ষ কর ও পরোক্ষ কর। করের প্রকৃতি, আদায় পদ্ধতি, করের ভার বহনের দিক থেকে দুই ধরনের করের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। প্রত্যক্ষ কর সংজ্ঞা: যে কর যার উপর আরোপ করা হয় তাকেই সরাসরি পরিশোধ করতে হয় এবং করের ভার অন্যের উপর স্থানান্তর করা যায় না, তাকে প্রত্যক্ষ কর বলা হয়। বৈশিষ্ট্য: করের ভার স্থানান্তরযোগ্য নয়, আয়ের উপর সরাসরি আরোপিত, করদাতার সামর্থ্য বিবেচনায় নেওয়া হয়, কর ফাঁকি দেওয়ার প্রবণতা তুলনামূলক বেশি। উদাহরণ: আয়কর, কর্পোরেট কর, সম্পত্তি কর, উত্তরাধিকারী কর। পরোক্ষ কর সংজ্ঞা: যে কর এক ব্যক্তি পরিশোধ করলেও প্রকৃত করের ভার অন্য ব্যক্তির উপর পড়ে থাকে তাকে পরোক্ষ কর বলা হয়। বৈশিষ্ট্য: করের ভার স্থানান্তরযোগ্য, পণ্য সেবার উপর আরোপিত, আদায় সহজ, ভোক্তায় শেষ পর্যন্ত কর বহন করে। উদাহরণ: মূল্য সংযোজন কর, ভ্যাট শুল্ক, কাস্টম ডিউটি, আবগারি শুল্ক, বিক্রয় কর। প্রত্যক্ষ পরোক্ষ করের পার্থক্য: কর আরোপ ব্যক্তির আয়ের উপরে, পরোক্ষ কর পণ্য সেবার উপরে। কর পরিশোধকারী যে কর দেয় সেই বহন করে, আর পরোক্ষ কর হচ্ছে অন্যজন বহন করে। করের ভার স্থানান্তরযোগ্য নয়, পরোক্ষ কর স্থানান্তরযোগ্য, ফাঁকি তুলনামূলক বেশি, পরোক্ষ কর তুলনামূলকভাবে কম। ন্যায্যতা বেশি ন্যায়সঙ্গত, পরোক্ষ কর তুলনামূলকভাবে ন্যায়সঙ্গত কম। লোকসান পূরণ ও লোকসানের যে টানা। লোকসান পূরণ: এক করবর্ষে করদাতা কোনো উৎস লোকসান হলে সেই একই করবর্ষে অন্য উৎস অর্জিত আয়ের উপর ওই লোকসানের সমন্বয় করাকে লোকসান পূরণ বলা হয়। ধরুন: অভ্যন্তরীণ পূরণ, আন্তঃখাত পূরণ। ব্যাখ্যাগুলো একটু পড়ে নেবেন। উদাহরণ দেওয়া আছে: ব্যবসায় লোকসান 50,000 টাকা, চাকরি থেকে আয় 1,20,000 টাকা, অনুমোদিত হলে 50,000 টাকা, সমন্বয় করে করযোগ্য আয় হবে 70,000 টাকা। লোকসানের জের টানা: যে লোকসান একই কর বর্ষে পূরণ করা যায় না তা পরবর্তী কর বর্ষের বর্ষগুলোতে বহন করে নিয়ে গিয়ে ভবিষ্যতে আয়ের সাথে সমন্বয় করাকে লোকসানের জের টানা বলা হয়। মূল বৈশিষ্ট্য: নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত জের টানা যায়। আইনের নির্ধারিত বছরের সংখ্যা। সাধারণত একই খাতে ভবিষ্যৎ আয়ের সাথে সমন্বয় করা যায়। লোকসান জের টানতে হলে সাধারণত সময় মতো রিটার্ন দাখিল শর্ত রয়েছে। উদাহরণ দেওয়া আছে, পড়ে নেবেন, সংক্ষেপে পার্থক্যগুলো দেওয়া আছে। এটা সুন্দর করে পড়ে নিতে হবে, নিলে পূর্ণগম রাখার সম্ভাবনা। আয়কর প্রশাসনকে সহজে দ্রুত কর এটা হচ্ছে আয়কর প্রশাসনের সর্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণের সংজ্ঞা। তো এর আগে একটু দেখে নিতে হবে যে সর্বজনীন স্বনির্ধারণী
সর্বজনীন স্বনির্ধারণী যেটা ধারা 82 বিবি অনুযায়ী সর্বজনীন স্বনির্ধারণী কর আয়কর প্রশাসনকে সহজে দ্রুত ও করদাতা বান্ধব করার লক্ষ্যে আয়কর আইনের ধারা 82 বিবি সংশোধন করা হয়। এ ধারার মাধ্যমে বাংলাদেশ সর্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণের ব্যবস্থা চালু হয়, যেখানে করদাতা নিজেই তার করযোগ্য আয় ও কর নির্ধারণ করে রিটার্ন দাখিল করে। সর্বজনীন স্বনির্ধারণের কর নির্ধারণের সংজ্ঞা ধারা 82 বিবি অনুযায়ী সর্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণ হলো এমন একটি ব্যবস্থা যেখানে করদাতা নিজ দায়িত্বে তার আয় হিসাব করে কর নির্ধারণ করে রিটার্ন দাখিল করে এবং নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে কর কর্তৃপক্ষ তা প্রাথমিকভাবে গ্রহণ করে। এটি কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধারা 82 বিবি অনুযায়ী সর্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধারা 82 বিবি প্রথম উদ্দেশ্য কর ব্যবস্থাকে সহজ ও সচেতন করা, করদাতার উপর হয়রানি কমানো, কর প্রশাসনের কাজের চাপ হ্রাস, স্বেচ্ছায় কর পরিশোধের উৎসাহ সৃষ্টি, কর আদায়ের দক্ষতা বৃদ্ধি। ধারা 82 বিবির আওতায় কর নির্ধারণ পদ্ধতি। তো করদাতা নির্ধারিত ফর্মে রিটার্ন দাখিল করবে, তা নিজ নিজ করযোগ্য আয় গণনা করবে, প্রযোজ্য হার কর নির্ধারণ পরিশোধ করবে, শর্ত পূরণ হলে কর কর্তৃপক্ষ রিটার্ন গ্রহণযোগ্য বলে গণ্য করবে। ধারা 82 বিবি মাধ্যমে চালু হওয়া সর্বজনীন স্বনির্ধারণী কর ধারা 82 বিবির মাধ্যমে চালু হওয়া সর্বজনীন স্বনির্ধারণী কর নির্ধারণের ব্যবস্থা বাংলাদেশের কর ব্যবস্থা একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি করদাতা ও কর প্রশাসনের মধ্যে বিশ্বাসভিত্তিক সম্পর্ক তৈরি করে এবং আধুনিক কর ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হলো বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড, এটা টিকা। তা জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর হলো বাংলাদেশের সর্বোচ্চ রাজস্ব প্রশাসনিক সংস্থা, যা আয়কর, ভ্যাট ও কাস্টমস শুল্ক আরোপ, আদায় ও তদারকির দায়িত্ব পালন করে। 1972 সালে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ অর্ডার 1972 অনুযায়ী এটি প্রতিষ্ঠিত হয় এবং অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনে কাজ করে। এনবিআর এর নীতিতে থাকে চেয়ারম্যান, বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সদস্য যারা আয়কর, ভ্যাট, কাস্টমস আইন প্রশাসন নিয়ে কাজ করে। এর প্রধান লক্ষ্য হলো দেশের রাজস্ব সংগ্রহ, কর প্রশাসন আধুনিকরণ, করদাতা বান্ধব ব্যবস্থা নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করা। জাতীয় রাজস্ব বোর্ড বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার মেরুদণ্ড। সুশাসন, স্বচ্ছতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এনবিআর দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। কর অবকাশ স্কিম। কর অবকাশ স্কিম হলো এমন একটি রাজস্ব নীতিগত সুবিধা যার মাধ্যমে সরকার নির্দিষ্ট শর্তের সাপেক্ষে কোনো শিল্প বা খাত বা বিনিয়োগকারীকে নির্দিষ্ট সময়ের জন্য আয়কর থেকে সম্পূর্ণ আংশিক অব্যাহতি প্রদান করে। এর মূল উদ্দেশ্য হলো শিল্পায়ন, বিদেশি দেশীয় বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। কর অবকাশ স্কিমের উদ্দেশ্য নতুন শিল্প স্থাপন, সম্প্রসারণ উৎসাহ প্রদান, অনুন্নত বা পিছিয়ে পড়া অঞ্চলে বিনিয়োগ আকর্ষণ, রপ্তানিমুখী শিল্প অগ্রাধিকারের খাত উন্নয়ন, বৈদেশিক মুদ্রা আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তিগত উন্নয়ন। কর অবকাশ স্কিমের বৈশিষ্ট্য নির্দিষ্ট সময় সাধারণত 5 থেকে 7 বা 10 বছর পর্যন্ত হতে পারে। নির্দিষ্ট খাত ভিত্তিক, যেমন আইটি, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, রপ্তানিমুখী শিল্প ইত্যাদি। শর্ত সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে উৎপাদন শুরু, নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ, হিসাব সংরক্ষণ ইত্যাদি। আংশিক বা পূর্ণ কর মুক্তি। প্রথম কয়েক বছর পূর্ণ অব্যাহতি, পরবর্তী বছরগুলো আংশিক বা অব্যাহতি থাকতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কর অবকাশ স্কিম আয়করের আইন অনুযায়ী প্রদান করা হয়। বর্তমান আয়কর আইন 2023 প্রযোজ্য। সরকার সময়ে সময়ে এসআরও বা প্রজ্ঞাপন মাধ্যমে কোনো খাত ও কোনো সময়ের জন্য কর অবকাশ প্রযোজ্য হবে তা নির্ধারণ করে। কর অবকাশ স্কিমের সুফল বিনিয়োগকারী কর ভার হ্রাস, শিল্প স্থাপনের ঝুঁকি কমে, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, সীমাবদ্ধতা বা সমালোচনা। সরকার রাজস্ব আয় সাময়িকভাবে কমে যেতে পারে, অপব্যবহার সম্ভাবনা, সব সময় কাঙ্ক্ষিত শিল্পায়ন নিশ্চিত নাও হতে পারে। কর অবকাশ স্কিম রাজস্ব আইনের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সঠিকভাবে প্রয়োগ করা হলে অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। তবে জাতীয় রাজস্ব স্বার্থ রক্ষা এটি সুষম ও নিয়ন্ত্রিতভাবে প্রয়োগ করা জরুরি। উৎস কর কর্তন। উৎস কর কর্তন হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন কোনো অর্থ প্রদান করে তখন পরিশোধের উৎস নির্ধারিত হারে আয়কর কেটে নিয়ে সরকার জমা দেয়। এটি রাজস্ব আরোহণের একটি কার্যকর পদ্ধতি। উৎস কর কর্তনের উদ্দেশ্য কর ফাঁকি রোধ করা, সরকার রাজস্ব আদায় নিশ্চিত করা, কর সংগ্রহ প্রক্রিয়া সহজ ও নিয়মিত করা, করদাতার উপর পরিশোধ উৎসাহিত করা। উৎস কর কর্তনের বৈশিষ্ট্য অগ্রিম কর আদায়ের পদ্ধতি নির্দিষ্ট ব্যক্তির লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য, নির্ধারিত হারে কর্তন করা, কর্তনকারী সরকার কর্তৃক এজেন্ট হিসাবে কাজ করা। উৎস কর কর্তনের প্রযোজ্য ক্ষেত্র উদাহরণ বেতন ভাতা, পেশাগত ফি, কারিগরি সেবা ফি, ভাড়া, বাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি, ঠিকাদারি বিল, কমিশন ও ব্রোকারেজ, ব্যাংক আমানতের সুদ, আমদানি ও রপ্তানি লেনদেন। উৎস কর কর্তন রাজস্ব আইনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সরকার ও করদাতা উভয় স্বার্থ রক্ষা করে, সঠিক প্রয়োগের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করে। দান কর। দান কর হলো এমন এক প্রকার কর যা কোনো ব্যক্তি যদি বিনা প্রতিদানে নামমাত্র প্রতিদানে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে তাহলে সেই দানের উপর আরোপিত হয়।
এর মূলত দাতা উপর ধার্য হয়। দান করে আওতামুক্ত সম্পত্তি, নগদ অর্থ, জমি বা ভবন, সংলগ্নকার, শেয়ার, বন্ড, যানবাহন, যে কোনো মূল্যবান সম্পদ। করমুক্ত দান বা সাধারণভাবে নিকট আত্মীয়, স্বামী স্ত্রী, পিতামাতা সন্তান, ধর্মীয় দাতব্য প্রতিষ্ঠান দান, সরকার কর্তৃক নির্ধারিত সীমার মতো দান। দান করার উদ্দেশ্য আয় গোপন করে সম্পদ হস্তান্তর রোধ, কারো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা, সম্পদের প্রকৃত মালিকানা নিশ্চিত করা, রাজস্ব আয় বৃদ্ধি। এটার গুরুত্ব আছে একটা, দান কর ব্যবস্থাকে স্বচ্ছ করে এবং কর ফাঁকি প্রতিরোধ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্পট স্পট অ্যাসেসমেন্টের সংজ্ঞা। স্পট অ্যাসেসমেন্ট হলো এমন একটি তাৎক্ষণিক কর নির্ধারণ পদ্ধতি যেখানে কর কর্মকর্তা কোনো ব্যবসা বা আয়ের উৎস সরজমিনে পরিদর্শন করে সঙ্গে সঙ্গে কর নির্ধারণ আদায় করে। স্পট অ্যাসেসমেন্ট প্রযোজ্য ক্ষেত্রে অস্থায়ী মৌসুমী ব্যবসা, মেলা, উৎসব, প্রদর্শনী, ভ্রাম্যমাণ দোকান, স্বল্প সময়ের ঠিকাদারি কাজ, অনিবন্ধিত বা অনিয়মিত ব্যবসা। বৈশিষ্ট্য: পূর্ব নোটিশের প্রয়োজন নেই, সরল ও দ্রুত পদ্ধতি, কর নির্ধারণে তাৎক্ষণিক রাজস্ব আদায় নিশ্চিত, আপিলের সুযোগ সীমিত। স্পট অ্যাসেসমেন্টের উদ্দেশ্য: দ্রুত রাজস্ব আদায়, অস্থায়ী ব্যবসাকে করে আওতায় আনা, কর ফাঁকি রোধ, প্রশাসনিক জটিলতা হ্রাস। সুবিধা: সময় ও খরচ সাশ্রয়, তাৎক্ষণিক রাজস্ব সংগ্রহ। অসুবিধা: করদাতা আপত্তি জানানোর সুযোগ কম, ক্ষমতার অপব্যবহার আশঙ্কা। কর রেয়াত। কর রেয়াতের সংজ্ঞা: কর রেয়াত হলো এমন একটি কর সুবিধা যার মাধ্যমে করদাতা মোট কর দায় থেকে নির্দিষ্ট হারে কমিয়ে দেওয়া হয়। একটি করমুক্ত আয় নয়, বরং কর হিসাবে শেষ ধাপে প্রযোজ্য। কর রেয়াতের ক্ষেত্র: জীবন বীমা প্রিমিয়ার, প্রভিডেন্ট ফান্ড চাঁদা, সঞ্চয়পত্রের বিনিয়োগ, শেয়ার ও ডিবেঞ্চার, দাতব্য কল্যাণমূলক প্রতিষ্ঠান অনুদান, জাকাত ও ধর্মীয় দান। নির্দিষ্ট শর্তে। কর রেয়াতের বৈশিষ্ট্য: নির্দিষ্ট সীমা ও শতকরা হারে প্রদান, মোট কর থেকে সরাসরি বিয়োগ করা হয়, করদাতাকে বিনিয়োগে উৎসাহিত করা হয়, সরকার ঘোষিত নিয়ম অনুযায়ী পরিবর্তনশীল। কর রেয়াতের উদ্দেশ্য: সঞ্চয়, বিনিয়োগ বৃদ্ধি, সামাজিক কল্যাণ উৎসাহ, করদাতার কর ভার হ্রাস, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা। কর নিরীক্ষা। কর নিরীক্ষার সংজ্ঞা: কর নিরীক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কর কর্তৃপক্ষ করদাতা দাখিলকৃত আয়কর রিটার্ন, হিসাবপত্র ও আর্থিক নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে করের সঠিকতা যাচাই করে। কর নিরীক্ষার উদ্দেশ্য: রিটার্ন প্রদত্ত তথ্য সত্যতা যাচাই, আয় গোপন বা ভ্রান্ত তথ্য শনাক্ত করা, কর ফাঁকি প্রতিরোধ, সঠিক কর নির্ধারণ নিশ্চিত করা, রাজস্ব আয় বৃদ্ধি। কর নিরীক্ষার প্রকারভেদ: ডেস্ক অডিট, অফিসে বসে নথিপত্র পরীক্ষা, ফিল্ড অডিট, সরজমিনে ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন, বিশেষ নিরীক্ষা, জটিল বা সন্দেহজনক ক্ষেত্রে। কর নিরীক্ষা আওতাভুক্ত নথি: হিসাব বই, ভাউচার ও চালান, ব্যাংক স্টেটমেন্ট, চুক্তিপত্র, মূল্য তালিকা। গুরুত্ব: কর নিরীক্ষার কর ব্যবস্থার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করে। মূলধনী সম্পদ। মূলধনী সম্পদ হলো এমন সম্পদ যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদে ব্যবহার বা বিনিয়োগের উদ্দেশ্যে ধারণ করে। এবং যা থেকে ভবিষ্যতে আয় বা লাভ অর্জনের সম্ভাবনা থাকে। ব্যবসা বা পেশায় স্থায়ী ভিত্তি হিসেবে ব্যবহৃত জমি, ভবন, যন্ত্রপাতি, যানবাহন, শেয়ার, সিকিউরিটিজ, পেমেন্ট ও কপিরাইট ইত্যাদি মূলধনী সম্পদের অন্তর্ভুক্ত। এই ধরনের সম্পদ সাধারণত বারবার ক্রয় বিক্রয়ের জন্য নয় এবং দীর্ঘ সময় ব্যবহারের জন্য রাখা ভালো, যার জন্য রাখা হয়। কর আইনের দৃষ্টিতে মূলধনী সম্পদ বিক্রয়ের ফলে যে লাভ অর্জিত তাকে মূলধনী লাভ বা গেইন, ক্যাপিটাল গেইন বলা হয়, যা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে করযোগ্য। সুতরাং মূলধনী সম্পদ রাজস্ব আইনে কর নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ধারা। মূলধন সম্পদের বৈশিষ্ট্য: দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য, পুনরায় বিক্রয়ের মাধ্যমে মূলধনী লাভ হতে পারে, অবচয় প্রযোজ্য, ব্যবসায়ী স্থায়ী কাঠামোর অংশ। করদাতা শনাক্তকরণ নাম্বার TIN খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা টিকা, এটা পড়তে পারে। কর শনাক্তকারী নম্বর TIN জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রদত্ত একটি স্বতন্ত্র একক পরিচিত নম্বর যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কর ব্যবস্থার আওতায় শনাক্ত করা হয়। TIN এর কর প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ উপাদান যা করদাতা আয়কর সংক্রান্ত সকল তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা ব্যবহৃত হয়। বাংলাদেশে বর্তমান 12 অঙ্কের ETIN চালু রয়েছে। আয়কর রিটার্ন দাখিল, ব্যাংক হিসাব খোলা, জমি ও ফ্ল্যাট ক্রয় বিক্রয়, গাড়ি নিবন্ধন সহ বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক কাজে TIN বাধ্যতামূলক। TIN এর মাধ্যমে কর ফাঁকি রোধ, কর আদায় সহজীকরণ এবং স্বচ্ছ করে ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব। টিনের প্রবর্তনের উদ্দেশ্য: করদাতা সহজ ও নির্ভুলভাবে শনাক্ত করা, কর ব্যবস্থাকে ডিজিটাল আধুনিকরণ করা, কর ফাঁকি ও কর এড়ানো প্রতিরোধ করা, কর সংক্রান্ত তথ্য সংরক্ষণ ব্যবস্থাপনা সহজ করা, কর আদায় ও তদারকি কার্যক্রম শক্তিশালী করা। TIN এর প্রকারভেদ: ব্যক্তিগত TIN চাকরিজীবী, পেশাজীবী, ব্যক্তিগত করদাতার জন্য, ব্যবসায়িক প্রতিষ্ঠান, TIN কোম্পানি, ফার্ম, NGO অন্যান্য প্রতিষ্ঠানের জন্য। বর্তমানে বাংলাদেশে 12 অঙ্কের TIN চালু, ETN চালু আছে।
ন্যায্য বাজার মূল্য। ন্যায্য বাজার মূল্য হলো কোনো সম্পদের এমন মূল্য যে একটি স্বাধীন স্বেচ্ছাসম্মত ও প্রতিযোগিতামূলক বাজার একজন ইচ্ছুক ক্রেতা ও একজন ইচ্ছুক বিক্রেতার মধ্যে কোনো প্রকার চাপ বা প্রভাব ছাড়া লেনদেন হলে নির্ধারিত একটি সম্পদ প্রকৃত বাজার মূল্যকে প্রতিফলিত করে। রাজস্ব আইনে ন্যায্য বাজার মূল্য গুরুত্বপূর্ণ কারণ আয় নির্ধারণ, মূলধনী লাভ গণনা, দান কর নিরূপণ, সম্পদ হস্তান্তরের ক্ষেত্রে করের সঠিক পরিমাণ নির্ধারণে এই মূল্য ব্যবহার করা হয়। কর ফাঁকি রোধ ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা নিশ্চিত করতে ন্যায্য বাজার মূল্য একটি অপরিহার্য ধারণা। মূল বৈশিষ্ট্য একটি বাজারে চালিত মূল্য না যে কোনো ব্যক্তিগত চাহিদা বা সীমিত পরিস্থিতি, সাধারণত সম্পত্তি, শেয়ার, ভূমি বা ব্যবসা অন্য কোনো পণ্যের জন্য ব্যবহৃত হয়। ন্যায্য বাজার মূল্য নির্ধারণ অনেক সময় পেশাদার মূল্যায়নকারী বা অ্যাপ্রোচেড ব্যবহার করা হয়। পেশাদারি মূল্যায়নকারী বা অ্যাপ্রাইজড ব্যবহার করা হয়। উদাহরণটা দেওয়া লাগবে না। এবার আনুতোষিক আসি। আনুতোষিক হলো কোনো কর্মচারী বা আনুতোষিক হলো কোনো কর্মচারী তার দীর্ঘ সন্তোষজনক চাকরি শেষে অবসর গ্রহণ, চাকরি সমাপ্তি বা মৃত্যুর পর এককালীন আর্থিক সুবিধা হিসাবে প্রাপ্ত অর্থ। এটি নিয়োগকর্তার পক্ষ থেকে কর্মচারীর প্রতি কৃতজ্ঞতার স্বীকৃতির বহিঃপ্রকাশ। রাজস্ব আইনের দৃষ্টিতে আনুতোষিক কর্মচারী আয়ের অংশ হিসাবে বিবেচিত হলেও সরকার নির্ধারিত সীমা ও শর্ত অনুযায়ী একটি আংশিক বা সম্পূর্ণ করমুক্ত হতে পারে। আনুতোষিক কর্মচারী আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে এবং কর্মজীবনের প্রতি আগ্রহ ও নিষ্ঠা বৃদ্ধি করে। অবচয় হলো কোনো স্থায়ী সম্পত্তি ব্যবহার, পরিধান বা প্রযুক্তিগত অপ্রচলিত হওয়ার কারণে তার মূল্য কমে যাওয়া। রাজস্ব আইনে এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা, কারণ করযোগ্য আয় হিসাবে করযোগ্য আয় হিসাবে করার সময় অবচয়কে ব্যয় বা খরচ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, যার ফলে করদাতা আয় হ্রাস পায়। সাধারণত যন্ত্রপাতি, গাড়ি, ভবন ইত্যাদির জন্য বার্ষিক হারে অবচয় নির্ধারণ করা হয়। অবচয় হিসাব করার নিয়ম আইনে নির্দিষ্ট করা থাকে। একটি করদাতাকে আইনসঙ্গতভাবে আয় হ্রাস করার সুযোগ দেওয়া হয়। মূল পয়েন্ট, স্থায়ী সম্পদের জন্য প্রযোজ্য বার্ষিক হার হিসাব করা করযোগ্য আয় কমাতে ব্যবহৃত হয়। আইন অনুযায়ী হিসাবকৃত অবচয় বৈধ, তাই যথাযথ নথি রাখা গুরুত্বপূর্ণ। আয়কর রেয়াত হলো এমন আইনানুগ সুবিধা যার মাধ্যমে কোনো করদাতা নির্দিষ্ট আয় বা খরচের উপর কর কমানোর বা পুরোপুরি করমুক্ত হতে পারেন। এটি করদাতার আর্থিক বোঝা হ্রাস করার একটি উপায়। সাধারণত রেয়াত বিভিন্ন ব্যক্তিগত বা সামাজিক কারণে দেওয়া হয়, যেমন দান, চিকিৎসা ব্যয়, শিক্ষা ব্যয়, সন্তান লালন, নির্দিষ্ট বিনিয়োগ। আয়কর রেয়াত সরাসরি করযোগ্য আয় থেকে বাদ দেওয়া হয়, ফলে করদাতা অবশিষ্ট করযোগ্য আয় কমে যায় এবং তিনি কম কর দেন। মূল পয়েন্ট, নির্দিষ্ট খরচ বা আয়কে করমুক্ত করে। আইন অনুযায়ী সীমাবদ্ধ শর্ত সাপেক্ষে করদাতা আয় হ্রাস করে এবং করের বোঝা কমায়। কর রেয়াত পাওয়ার জন্য প্রয়োজনীয় নথি বা প্রমাণ দাখিল করতে হয়। উদাহরণ, শিক্ষা ব্যয়, উচ্চ শিক্ষা খরচের জন্য কর রেয়াত, দান বা সমাজসেবামূলক অনুদান, নির্দিষ্ট সরকারি নির্ধারিত বিনিয়োগ রেয়াত। বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ। বৃহৎ করদাতা ইউনিট, লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, হলো দেশের বৃহৎ করদাতার কর প্রশাসন বা কর সংগ্রহের জন্য বিশেষভাবে গঠিত একক। এই ইউনিটের অধীনে সাধারণত বড় ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বহুজাতিক সংস্থা বা উচ্চ আয়ের করদাতা থাকে। এলটির উদ্দেশ্য হলো কর প্রশাসনকে দক্ষ, স্বচ্ছ উদ্বুদ্ধ করা। করদাতাদের কর রিটার্ন প্রক্রিয়া, কর পরামর্শ, পর্যবেক্ষণ সুবিধা সরাসরি এলটির মাধ্যমে দেওয়া হয়। এর ফলে দেশের রাজস্ব আয় বৃদ্ধি পায় এবং করদাতা কর জমা দেওয়ার প্রক্রিয়া সহজ হয়। এলটিইউ হলো বড় করদাতাদের জন্য বিশেষ সেবা কেন্দ্র, যা আইন অনুযায়ী পরিচালিত হয়। মূল পয়েন্ট, শুধুমাত্র বড় করদাতাদের জন্য কর সংগ্রহ প্রশাসন সহজ করতে এলটিইউ প্রতিষ্ঠিত। করদাতাদের বিশেষ সার্ভিস ও পর্যবেক্ষণ প্রদান, দেশের রাজস্ব বৃদ্ধি, কর প্রশাসনের দক্ষতা বাড়ায়। উদাহরণ, একটি বৃহৎ ব্যাংক বা বহুজাতিক কোম্পানি এলটিইউ অধীনে রেজিস্টার হতে পারে। এলটিইউর মাধ্যমে তারা বার্ষিক কর রিটার্ন জমা দেয় এবং কর পরামর্শ পায়। আয় ও বেতন। আয় হলো করদাতার যে কোনো উৎস প্রাপ্ত অর্থ বা সুবিধা যা আইন অনুযায়ী করযোগ্য। এর মধ্যে বেতন হলো সবচেয়ে সাধারণ আয়ের ধরন, যা চাকরি বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের বিনিময়ে নিয়মিত পাওয়া হয়। বেতনের মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত থাকে বেসরকারি স্যালারি, ভাতা, কমিশন, ওভারটাইম, বোনাস, অন্যান্য সুযোগ সুবিধা। রাজস্ব আইন অনুযায়ী বেতনকে পুরোপুরি বা আংশিকভাবে করযোগ্য আয় হিসাবে গণনা করা হয় এবং করদাতাকে তার আয় অনুযায়ী কর দিতে হয়। মূল উপাদান দেওয়া আছে বেতন, ভাতা, বোনাস, কমিশন, সুবিধা, পেনশন, গ্র্যাচুইটি, সবগুলো একটা পরিমাণ। গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য। গৃহসম্পত্তির বার্ষিক মূল্য হলো সেই প্রাক্কালিত বা অনুমোদিত আয় যা কোনো ব্যক্তি তার সম্পত্তি থেকে বার্ষিকভাবে উপার্জন করতে প্রাপ্ত, যদি সেটি ভাড়া দেওয়া হয়। রাজস্ব আইন অনুযায়ী এটি হাউসের প্রপার্টিজ ট্যাক্সের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। যদি সম্পত্তি ভাড়া দেওয়া হয়, ভাড়া পরিমাণকে বার্ষিক মূল্য ধরা হয়। যদি নিজেই বসবাস করে, আইন অনুযায়ী ন্যায্য অনুমানিত বার্ষিক মূল্য নির্ধারণ হয়। রাজস্ব আইনের প্রেক্ষাপটে দেওয়া আছে, মূল পয়েন্ট দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। এত
না পড়লেও হবে, এক্সিস্টেন্সিয়াল বার্ষিক মূল্য এইটুকু পড়লেই আমার মনে হয় এনাফ, এতটুকু পড়লেই হয়ে যাবে। ফটকা কারবার, ফটকা কারবার হলো অবৈধ, ধোঁকাবাজি বা নকল উপায়ে অর্থ বা সম্পত্তি আদান প্রদানের ব্যবসা বা যা সরকারি নিয়ম বা কর আইনে অমান্য করে করা হয়। রাজস্ব আইনের প্রেক্ষাপটে কর ফাঁকি, অবৈধ লেনদেন বা নকল ডকুমেন্ট ব্যবহার থাকে। ফটকা কারবারের কারণে সরকারের রাজস্ব হারায়, এটি অপরাধ হিসাবে আইন হাতযোগ্য। মূল বৈশিষ্ট্য দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। কর এড়ানো, কর এড়ানো হলো আইনের সীমার মধ্যে থেকে করের পরিমাণ কমানোর বৈধ উপায়। এতে করদাতা আইনসম্মত সুযোগ, রেয়াত বা ছাড় বা কর কাঠামোর ভাগ ব্যবহার করে কর কম দেন। এতে 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 কর এড়ানো আইনত দণ্ডনীয় নয়, যদিও অনেক ক্ষেত্রে এটি সরকারের প্রত্যক্ষ রাজস্ব কমে দেয়। উদাহরণ, আইন অনুমোদিত বিনিয়োগ করে আয় কর রেয়াত দেওয়া হয়, অবচয় বা অন্যান্য বৈধ খরচ দেখে করযোগ্য আয় কমানো হয়। কর ফাঁকি, কর ফাঁকি হলো ইচ্ছাকৃতভাবে অবৈধ উপায় না দেয়া বা কম দেয়া, এতে আয় গোপন করা, ভুয়া হিসাবে দেখানো, ভুয়া হিসাব দেখানো, নকল দলিল ব্যবহার করা ইত্যাদি অন্তর্ভুক্ত। কর ফাঁকি সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ শাস্তিযোগ্য অপরাধ। উদাহরণ, আয়ের প্রকৃত পরিমাণ গোপন করা, ভুয়া রসিদ বা নকল হিসাবে দেখানো, কালো টাকা লেনদেন। কর এড়ানো, কর ফাঁকি বিষয় কর এড়ানো, কর ফাঁকি। কর এড়ানো হচ্ছে বৈধ, কর ফাঁকি অবৈধ। আইনের অবস্থায় আইনের অবস্থান, আইনের মধ্যে আইনের লঙ্ঘন। কর ফাঁকি হচ্ছে আইনের লঙ্ঘন, আর কর এড়ানো আইনের মধ্যে থেকে করা, শাস্তি নেই, জরিমানা কারণ হতে পারে। উদ্দেশ্য কর কমানো, কর না দেওয়া। এই ছিল টিকা। এই টিকাগুলো যদি আপনারা পড়ে থাকেন অবশ্যই 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 কমন পাবেন এর মধ্যে থেকেই। আর এটার পিডিএফ লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ঢুকে আপনি আমার ওয়েবসাইটে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমার ওয়েবসাইটে প্রবেশ করে এর পিডিএফ লিঙ্কটা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।